172 জনকে হত্যা করে 16 বছরের শাসনামলে পর্যায়ক্রমে আওয়ামী লীগ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে অকার্যকর করে তোলে, বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে, নির্বাচন কমিশনকে একটি আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করে। একই সাথে ক্ষমতা সুসংহত করার জন্য আওয়ামী লীগ রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করায়। 16 বছর আওয়ামী লীগ বাংলাদেশকে একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করে। ফ্যাসিবাদী ও বৈষম্যমূলক শাসনের প্রতিবাদে দেশের ছাত্র জনতা সর্বাত্মক আন্দোলন গড়ে তোলে। 2024 সালের 36 জুলাই সার্বজনীন আন্দোলনের মাধ্যমে একটি সফল গণ অভ্যুত্থান হয়। দেশের সকল শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে। সহস্রাধিক মানুষ এই গণ অভ্যুত্থানে শহীদ হন, 20,000-এরও অধিক মানুষ আহত ও পঙ্গুত্ব বরণ করেন। আন্দোলনের মুখে টিকে থাকতে না পেরে ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মন্ত্রী পরিষদ পালিয়ে যেতে বাধ্য হয়। তৎকালীন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিগণ পদত্যাগ করতে বাধ্য হন। দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে। অভ্যুত্থান পরবর্তী সময়ে 5 থেকে 8 আগস্ট পর্যন্ত দেশে কোনো সরকার বিদ্যমান না থাকায় সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হয়। অকার্যকর হয়ে পড়ে সংবিধানের অনেক বিধানাবলী। আমরা হিসাব করে দেখেছি প্রায় 47টা বিধান সংবিধানের অকার্যকর হয়ে যায়। তন্মধ্যে 55, 56, 57, 58, 58 ও 59, একই সাথে 65 এবং 92। এই 55, 56, 57, 58-তে আছে একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারের মূল আলোচনার বিষয় হলো প্রাইম মিনিস্টার অ্যান্ড দি মিনিস্টার্স। যেহেতু প্রাইম মিনিস্টার নাই, মিনিস্টার্স নাই, এক্সিকিউটিভ গভর্নমেন্ট নাই, সংবিধানের ওই অংশ পার্টটুকুর আর কোনো মূল্য নাই। এরপরে আছে 65 থেকে 92। 65 থেকে 92 আছে পার্লামেন্ট, the constitution of the parliament, how the parliament will be constituted, what would be the function of the parliament, how the president will be elected, what will be the balance between parliament and the president। এই পার্টটুকু টোটাল ওমিট হয়ে গেছে। একই সাথে 123 আগে ছিল নির্বাচন পার্লামেন্ট ভেঙে যাওয়ার কতদিনের মধ্যে হবে, আর পার্লামেন্ট অস্বাভাবিক ভাঙলে কতদিনের মধ্যে হবে, এই প্রক্রিয়াও ডিসম্যান্টেল হয়ে গেছে। এবং একই সাথে সংবিধানের পিছন দিকে শপথ আছে যাদের, কনস্টিটিউশনাল পোস্ট, এই শপথগুলো অকার্যকর হয়ে যায়। ফলে এই 5 আগস্টের পরে 8 আগস্টে একটি সরকার গঠিত হয়। 5, 6, 7, 8 তারিখ সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশে কোনো কার্যকর সরকার ব্যবস্থা ছিল না। 8 আগস্টে প্রথম যখন সরকার গঠিত হয়, তখন আমাদের সুপ্রিম কোর্টের কাছে একটি রেফারেন্স চাওয়া হয়। এই রেফারেন্সে সুপ্রিম কোর্ট মতামত দেন ইমার্জেন্সি বেসিসে ডক্ট্রিন অফ নেসেসিটির ভিত্তিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা। আমি মনে করি এটাই হলো বর্তমান সরকার গঠনের ক্ষেত্রে সবচাইতে বড় ভুল হয়েছে। এটা হলো সাংবিধানিকভাবে সবচাইতে বড় মিস্টেক। এই মিস্টেক করা উচিত হয় নাই। এই সরকার হওয়া উচিত ছিল জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত সরকার। এই সরকার কোনো 106 অনুচ্ছেদ দ্বারা প্রধান বিচারপতির কাছে পাঠানো রেফারেন্সের ভিত্তিতে গঠিত সরকার ব্যবস্থা নয়। যেখানে দেশের প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টেই কাজ করে নাই, যেখানে প্রাইম মিনিস্টার সহ মিনিস্টার্স নাই, যেখানে পার্লামেন্ট নাই, সেখানে এই ছোট্ট সংবিধান কি করে কাজ করবে, কার মাধ্যমে কাজ করবে, এই প্রশ্নের উত্তর পরবর্তীতে আছে। বর্তমান দেখেন, আমি তার পরের পাঠটুকু পড়ে শোনাচ্ছি। 8 আগস্ট 2024-এ জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি, সংবিধানের কথা বলা আছে পরম অভিব্যক্তি, ইংরেজিতে বলে সলোমন এক্সপ্রেশন অফ দ্য উইল অফ দ্য পিপল। 5 আগস্টে যা হয়েছে, এটা এদেশের সকল শ্রেণী পেশার মানুষের অভিব্যক্তির পরম প্রকাশ হয়েছে। এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হয়। সংবিধানের
সীমান্তে বর্ণিত বিধানের আলোকে জনগণের অভিপ্রায়ে এই সরকারের বৈধতার স্বীকৃত উৎস এবং আইনি ভিত্তি। তাহলে একটা কথায় সকলকে ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করতে হবে, এই সরকারের মূল ভিত্তি সংবিধানের 106 অনুচ্ছেদ নয়, এই সরকারের মূল ভিত্তি জনগণের ইচ্ছার চরম বহিঃপ্রকাশই হলো সরকারের মূল ভিত্তি। এর বাইরে যে যা ইন্টারপ্রিটেশন দিবেন, যে যা কথাই বলবেন না কেন, তা এই ভারতীয় সাবকন্টিনেন্টের সাংবিধানিক জুরিসপ্রুডেন্স দ্বারা তাদের এই কথা সাপোর্টেড নয়। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর ফেসিবাদী কাঠামো, এটা আমি স্কিপ করে যাচ্ছি, এত অসুবিধার কারণ নাই। লাস্টের প্যারাগ্রাফ, জনগণের অভিপ্রায়ের চরম অভিব্যক্তি রূপে গঠিত সরকার প্রক্লেমেশনের মাধ্যমে জুলাই সনদকে সংবিধানের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে। 1971 সালে 10 এপ্রিল অস্থায়ী সরকারের পঠিত স্বাধীনতার ঘোষণাপত্র দ্য প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স 1971 মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক জীবন্ত দলিল, যা বাংলাদেশের প্রথম সংবিধান। গুরুত্বের বিবেচনায় জুলাই সনদ একই মর্যাদার অধিকারী। ইতিহাসে যে কয়টি প্রক্লেমেশন সবচেয়ে আলোচিত, তন্মধ্যে 1863 সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ঘোষিত ইমানসিপেশন প্রক্লেমেশন অন্যতম। এই যুক্তরাষ্ট্রের একটি ঐতিহাসিক দলিল, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কনফেডারেশন রাষ্ট্রগুলোতে দাস প্রথা নিষিদ্ধ করা হয়, যা নাগরিক অধিকার মুক্তি সংগ্রামের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। এছাড়াও জুলাই সনদ বাস্তবায়নের আরেকটি কার্যকরী পদ্ধতি হতে পারে গণভোট। জুলাই সনদের কোন বিধানের সাথে বিদ্যমান সংবিধানের কোন অংশ সাংঘর্ষিক হলে জুলাই সনদ প্রাধান্য পাবে। দুটো কনসেপ্ট, একটা কনসেপ্ট হলো প্রক্লেমেশন, আরেকটা কনসেপ্ট হলো রেফারেন্ডাম। প্রক্লেমেশনের মাধ্যমেও এই বিদ্যমান সাংবিধানিক সংকট মোকাবেলা করা সম্ভব। আরেকটা পদ্ধতি আছে রেফারেন্ডাম, গণভোট। গণভোটের মাধ্যমেও সাংবিধানিক সংকট মোকাবেলা করা সম্ভব। তার উদাহরণ আমাদের দেশে আছে। তার কয়েকটা ঘটনা আমি আপনাদেরকে উল্লেখ করতে চাই। 15 আগস্ট 1975 সালে শেখ মুজিবকে যখন হত্যা করা হয়, খন্দকার মোস্তাক আহমদ এসে মার্শাল ল জারি করেন। তিনি এসে বলেন, আই মিস্টার খন্দকার মোস্তাক আহমদ is hereby declaring the martial law proclamation. The constitution will be subservient and subordinate to the constitution. এরপরে 20 আগস্ট 1975 সালে খন্দকার মোস্তাক আহমেদ সামরিক আইন জারি করে 15 আগস্ট থেকে তার বৈধতা দেন। এরপরে 8 নভেম্বর 1975 রাষ্ট্রপতি বিচারপতি আবু সাদত মোহাম্মদ সাহেব প্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন এবং মেজর জেনারেল জিয়াউর রহমান উপপ্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন। 29 নভেম্বর 1976 সাল বিচারপতি সাহেব প্রধান সামরিক আইন প্রশাসকের পদ থেকে অব্যাহতি নেন এবং ওই দিন 29 নভেম্বর 1976 সালে মেজর জেনারেল জিয়াউর রহমানকে সিএমএলএ চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটরের দায়িত্ব দেওয়া হয়। তারপর এই দিন থেকে শুরু করে 6 মাস পরে 31 মে 1977 গণভোট অনুষ্ঠিত হয়, যেখানে 88% ভোট পেয়ে মেজর জেনারেল জিয়াউর রহমান জনগণের আস্থা অর্জন করেন এবং রেফারেন্ডামের মাধ্যমে তা অ্যাপ্রুভ করা হয়। একই সাথে 30 মে 1977 সালে মার্শাল ল অর্ডার নম্বর 1 1977 জারি করে বাংলাদেশের কনস্টিটিউশনে আমূল পরিবর্তন আনয়ন করেন। কি পরিবর্তন আনয়ন করেন? আজকে যেটা আমরা দেখছি অ্যাবসলিউট ফেইথ এন্ড ট্রাস্ট ইন দ্য অলমাইটি আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস। আজকে যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, আজকে যে সোশ্যালিজম মিনিং ইকোনমিক এন্ড সোশ্যাল জাস্টিসের কথা বলা হচ্ছে, তার সবকিছুই করা হয়েছিল 31 মে 1977 সালে সামরিক ফরমান বলে। একই সাথে ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন, 18 জানুয়ারি 1979 সালে সামরিক আইনের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি সংসদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। 6 এপ্রিল 1979 সালে সন্ধ্যা 8টা থেকে সামরিক আইন প্রত্যাহার করা হয়। 7 এপ্রিল 1979 সালে গেজেট প্রকাশের মাধ্যমে সামরিক আইন প্রত্যাহার কার্যকর করা হয়। এর এই মাধ্যমে
সামরিক আইনের অবসান ঘটে, বাংলাদেশে মাল্টি পার্টি ডেমোক্রেসি এস্টাবলিশ হয়। দিস ইজ a political historical document before us. Same thing happened during Ershad regime. Ershad regime-এও একই পদ্ধতি ফলো করে বাংলাদেশের সাংবিধানিকতায় উত্তরণ ঘটানো হয়। এই আলোচনা করেছি আমি আমার প্যারাগ্রাফগুলোর অপর পৃষ্ঠায়। প্রথম যে বড় প্যারাগ্রাফটা আছে পুরোটার কেন্দ্রবিন্দু এটা। এরপরে লাস্টের দ্বিতীয় প্যারাগ্রাফ, 30 মে 1981 মেজর জেনারেল জিয়াউর রহমান শাহাদত বরণ করলে বিচারপতি আব্দুল সাত্তার রাষ্ট্রপতির দায়িত্ব অধিষ্ঠিত হন। 1982 সালের 25-24 মার্চ তৎকালীন সেনাপ্রধান হুসাইন মাহমুদ এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন, চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর। 1982 সালের 27 মার্চ তিনি সংসদ ভেঙে দিয়ে সংবিধান স্থগিত করেন। আজকে যারা কথা বলছেন যে সংবিধান স্থগিত করা যায় না, সংবিধান অকার্যকর হয় না, তারা তাদের অতীত রাজনৈতিক ইতিহাস সম্পর্কে ভালো জানেন না। 1986 সালে 11ই নভেম্বর সামরিক আইন প্রত্যাহার করে আংশিক সাংবিধানিক শাসন বলবৎ করেন। পরবর্তীতে 1988 সালের মার্চ মাসে সংসদীয় নির্বাচনের আয়োজন করলে দেশের সকল বিরোধী দল উক্ত নির্বাচনে অংশগ্রহণ করেন, বর্জন করেন। 90 সালের 6 ডিসেম্বর স্বৈরাচারী বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে জাতীয় ঐক্যমত্যের আলোকে এরশাদ তৎকালীন বিচারপতি শাহাবুদ্দিন আহমদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। আরেকটা উদাহরণ, এরশাদ সাহেবের যখন পতন হয় তখন প্রশ্ন আসলো দেশ চলবে কি করে। তখন বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে কনস্টিটিউশনে না থাকা সত্ত্বেও